আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনে সবথেকে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আপনারা সকলেই জানেন যে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার। তো জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মধ্যেই শেখ হাসিনার পতন হয় এবং শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারতে চলে যায়। আর শেখ হাসিনা এই ছাত্র জনতার আন্দোলনকে শুরুতেই জামায়াত শিবির রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করে আসছিল। তো গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তীব্রতর হয় তখন শেখ হাসিনা তার একটি বক্তব্যে বলেন, শিবির এটা প্ল্যান করেছে। জেলায় জেলায় খবর নিয়েছি, এলাকায় ছাত্র শিবির নেই, সব ঢাকায় এসে জমা হয়েছে। আর 2024 সালের 18 জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেকটা ঘোষণা দিয়েই এই ছাত্র জনতার এই আন্দোলনে নিজেদেরকে একাত্মতা ঘোষণা করে এবং দেশবাসীকে এই ছাত্র জনতার আন্দোলনে এগিয়ে আসার উদাত্ত আহ্বানও জানিয়েছেন। আর অপরদিকে বিএনপি মহাসচিব এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে কি বলেছিলেন সেটা আপনারা অনেকেই শুনেছেন। তিনি বলেছিলেন, আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই। যেখানে জামায়াতে ইসলামী প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে এই জুলাই আন্দোলনে নিজেদেরকে একাত্মতা ঘোষণা করলো, আর অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই। আর এই জামায়াতে ইসলামীর এই সংবাদ বিবৃতি দেওয়ার পরপরই যিনি এই ঘোষণা দেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং প্রায় 5 দিনের মতো রিমান্ডে নেওয়া হয়। আর কিছুদিন পরেই জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়, প্রায় 5 দিনের মতো রিমান্ড নেওয়া হয়। শুধু তাই নয়, জামায়াত শিবিরের নেতাকর্মীদের ব্যাপক পরিমাণে গ্রেফতার করা হয় সেই সময়। বিশেষ করে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং সাবেক নেতাদেরকেও ব্যাপক হারে গ্রেফতার করা হয়। আর 2024 সালের 1 আগস্ট জামাত শিবিরকে তো নির্বাহী আদেশে নিষিদ্ধই করেছিল শেখ হাসিনা, কিন্তু বিএনপি ছাত্রদল যারা নিজেদেরকে প্রকাশ্য রাজনীতি দাবি করে, তাদের যদি এতই ভূমিকা থাকতো তাদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেনি। সুতরাং এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো তাহলে কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীদেরকে ব্যাপক হারে গণহত্যা করত, যেহেতু তাদেরকে নিষিদ্ধই ঘোষণা করেছিল। অপরদিকে বিএনপি ও ছাত্রদলকে শেখ হাসিনা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেনি। সুতরাং শেখ হাসিনার পতন যদি না হতো তাহলে তাদের কিছুই হতো না। আর শেখ হাসিনার পতন না হলে জামায়াত এবং শিবিরের নেতাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলতো। যেহেতু তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, সুতরাং তাদেরকে লিগালি তাদেরকে মামলা হামলা গুম খুন করলেও বলার কিছুই থাকতো না। তো যারা বলেন ছাত্র শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, তো তাহলে যেই গুপ্ত সংগঠন লুঙ্গির তলে থাকে, তো শেখ হাসিনা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা কেন করলো? তো আপনারা বলতে চান তারা ছাত্রলীগেরই অংশ ছিল। তো ছাত্রলীগের অংশই যদি থাকে, তারা যদি ছাত্রলীগের পক্ষেই কাজ করে, তাহলে তো তাদের নিষিদ্ধ করার কোনো কথাই ছিল না। আপনারা যেহেতু প্রকাশ্য রাজনীতি করেছেন, আপনারাই যদি বেশি ভূমিকা রাখেন, তাহলে তো আপনাদেরকে নিষিদ্ধ করত এবং শীর্ষ পর্যায়ে নেতাদেরকে গ্রেফতার করত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গ্রেফতার হননি। অপরদিকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা ঘোষণা করার পরপরই গ্রেফতার হন। আর তার পাশে থাকা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও গ্রেফতার হন এবং তাকেও রিমান্ডে নেওয়া হয়। আর ছাত্র শিবিরের সাহস দেখুন, 1 আগস্ট নির্বাহী আদেশে জামায়াত এবং শিবিরকে যৌথভাবে তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়। এর পরপরই ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি কি বক্তব্য দিয়েছিলেন, এটা শুনলে আপনি অবাক হবেন। যে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ছাত্র জনতাকে গণহত্যা চালিয়েছে, তো জনতার আদালত সেই আওয়ামী লীগ সরকারকেই আজীবনের জন্য নিষিদ্ধ করবে। তো গত বছরের 1 আগস্ট শেখ হাসিনা ছাত্র শিবির এবং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার পরে তারা ভীত না হয়ে বরং আরও এই আন্দোলনকে আরও বেশি তীব্রতর করেছে। কারণ তারা জানে যদি শেখ হাসিনার পতন না হয় তাহলে জামাত এবং শিবিরকে তারা কচুকাটা করবে। আর অপরদিকে বিএনপি এবং ছাত্রদল, তাদেরকে তো নিষিদ্ধ ঘোষণা করেনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই।
সুতরাং শেখ হাসিনার যদি পতন না হতো তাহলে বিএনপি এবং ছাত্র দলের তেমন কোনো ক্ষতি হতো না। আগে যেভাবে সাধারণ গ্রেফতার, মামলা হামলা বা আবার মুক্তি পেতেন, কিন্তু জামাত এবং শিবিরের নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো এবং তাদেরকে গুম করে হত্যাও করা হতো। আর বর্তমানে ছাত্র দলের সেক্রেটারি সভাপতি যেভাবে ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, দেখুন যারা লুঙ্গির তলে ছিল তাদেরকেই নিষিদ্ধ ঘোষণা করে, আর আপনারা প্রকাশ্য করেছেন আপনাদেরকে নিষিদ্ধ করেনি। এর মানে কি? মানে ছাত্র শিবিরই আসলে এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল এবং অভ্যন্তরে ছিল, এবং তারাই আসলে এই লোকবল সাপ্লাই দিয়েছে সারা দেশে। আর যারা গুপ্ত রাজনীতির কথা বলেন, আর ছাত্র শিবিরের এই তৎকালীন সময়ে গুপ্ত রাজনীতির জন্যই শেখ হাসিনার পতন হয়েছে। তো আপনারা বলেন ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এটা আসলে আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে বুঝবেন। তো তারা এমনভাবে আত্মগোপনে ছিল, কেউ জানতোই না যে তারা আসলে শিবির করে, কিন্তু তারা ছাত্রলীগের ভেতরে থেকে তাদের গোপন তথ্য ছাত্র শিবিরের প্রকাশ্যে যে সকল নেতারা থাকে তাদের কাছে দিয়ে সেই ক্যাম্পাস কিন্তু ছাত্রলীগ মুক্ত করেছিল সেই ছাত্র জনতা। তারা যদি গুপ্ত রাজনীতি না করতো আপনারা কোনোভাবেই পারতেন না সে ছাত্রলীগের বর্তমান এবং সঠিক অবস্থান কোথায়, তারা কিভাবে কি প্ল্যান করছে, এ সকল তথ্য কিন্তু গেরিলা কায়দায় তারা দিয়েছে। আমি নিজেই ছাত্রলীগের মিছিলে গিয়েছি। আপনারা কি অবাক হচ্ছেন? আমি যখন যেই কলেজে পড়ি তখন আমাকে জোর করে ছাত্রলীগের মিছিলে নিয়ে যায় এবং জয় বাংলা স্লোগানও আমাকে দিয়ে দেওয়ানো হয়, এবং একটা একটা শিবির ধর, জবাই কর, এই সকল কথাও আমাকে বলানো হয়েছে জোর করে। তো আমাকে যখন জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়, তো আমি তখন স্যারকে বলি যে স্যার আমাকে এভাবে নিয়ে যাচ্ছে, আপনি কিছু করুন। তখন স্যারের কি বক্তব্য শুনুন। তিনি তখন বললেন যে আমার কিছু করার নেই, যেতেই হবে। তখন স্যারও তখন অপারগ ছিল। তো আমার যে সকল বন্ধু সে মিছিলে যাবে না, পালানোর চেষ্টা করছিল, তাদেরকে সে ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে এমন পেটালো, আমার খুবই খারাপ লেগেছে। তখন তাদের প্রতি আমার একটা ঘৃণা জন্ম হয় এবং মনে তাদেরকে একটা বদদোয়া করি যে আল্লাহ এদের যেন কখনো পতন হয়। ঠিক একইভাবে আপনি যখন ক্যাম্পাসে বা হলে থাকতে যাবেন, আপনাকে বাধ্য হয়েই তাদের কথা শুনতে হবে বা তাদের সাথে চলতে হবে। কিন্তু ছাত্র শিবির তাদের ভেতরে চললেও তারা ভেতরে কিন্তু তাদের আদর্শ ত্যাগ করেনি, বরং তাদের গোপন তথ্য কোথায় আছে সেগুলো ছাত্র শিবিরের মূল কেন্দ্রে তারা পৌঁছে দিয়েছে এবং ছাত্র জনতার কাছে সেই তথ্য জানিয়ে এই আন্দোলনকে আরও তীব্রতর করেছে। তো ছাত্র শিবির যদি তৎকালীন সময়ে সেই গুপ্ত রাজনীতি না করত তাহলে কিন্তু শেখ হাসিনার পতন কোনোদিনই হতো না। আর আপনারা যারা প্রকাশ্যের কথা বলেন, তো আবরার ফাহাদের কি হয়েছিল আপনারা জানেন। যদি কেউ ছাত্রলীগের বিরুদ্ধে তখন কথা বলতো ক্যাম্পাসে হলে থেকে, তাহলে তাদেরকে আবরার ফাহাদের মতো মেরে ফেলতো। সুতরাং তৎকালীন সময়ে শিবিরের যারা হলে থাকতো তারা আত্মগোপনে নিজেদেরকে স্বাভাবিক ছাত্র বা ছাত্রলীগের বলে অনেকে এভাবে দাবি করত, কিন্তু তারা কিন্তু কেউ ছাত্রলীগের অংশ নয়। যেমন আমি যেভাবে ছাত্রলীগের মিছিলে গিয়েছি, কিন্তু আমি কিন্তু ছাত্রলীগ নয়, বরং আমি তাদেরকে প্রচণ্ড ঘৃণা করি। ঠিক একই কাজ হয়েছে। সেক্ষেত্রে স্যাররাও আসলে অপারগ ছিল। তাহলে বুঝতে পারছেন তাদের কি পরিমাণ ক্ষমতা ছিল। আপনারা একটা মজার বিষয় দেখুন, জামাত শিবিরের ভূমিকা কি ছিল। শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা কিন্তু সবসময় জামাত শিবির রাজাকার ডক্টর ইউনূসকে গালাগালি করে। কখনো আপনি কি বিএনপির বিরুদ্ধে কথা বলা শুনেছেন এই শেখ হাসিনা পলাতক হওয়ার পর থেকে? আর গোপালগঞ্জে এনসিপির বিরুদ্ধে ছাত্রলীগ যে সহিংসতা চালালো, সেখানেও কিন্তু তারা বিএনপির বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। তারা বলেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলার ছাড়। আর একই স্লোগান কিন্তু ছাত্রদল এবং বিএনপিও দিচ্ছে। তার মানে কি, আওয়ামী লীগের কিন্তু বিএনপির প্রতি কোনো রাগ নেই। তারা যদি কোনো দিন ফিরে আসে বিএনপির কোনো ক্ষতি হবে না, কিন্তু জামাত শিবির বা সমন্বয়ক বা যারা এনসিপি করে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তারাই আসলে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। আর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বিদেশে পলাতক অবস্থায় কি বলেছে আপনারা জানেন? তিনি বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয় তখন কিন্তু বিএনপি নিষিদ্ধের পক্ষে ছিল না, এজন্য হাসান মাহমুদ আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির পাশে থাকবেন বলেও জানিয়েছেন। তো এখান থেকে আপনারা আসলে কি বুঝলেন যে আন্দোলনের মূল ভূমিকায় এবং মূল শক্তি ছিল আসলে জামায়াত এবং শিবিরের। তো তারা যদি না থাকতো শেখ হাসিনার পতন কোনো দিনই হতো না। তো শেখ হাসিনা চেষ্টা করেছিল জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দিয়ে জামাতকে ধ্বংস করতে, কিন্তু হয়েছে উল্টো। তাদেরকে ফাঁসি দিয়ে এই জামাত শিবির আরও শক্তিশালী হয়েছে, তারা আরও সাহসী হয়েছে। যে তাদেরকে বেঁচে থাকতে গেলে কৌশলী হতে হবে, আন্দোলন সংগ্রাম করেই বাঁচতে হবে।
এবং তারা জেল জুলুম ফাঁসিকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা সুন্নতি তারা মনে করে। অপরদিকে দেখুন, বিএনপির অনেক নেতা 5ই আগস্টের আগে তারা দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির সম্ভবত ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি এই 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়েছিলেন। আরও একজন গুরুত্বপূর্ণ নেতা শমশের মুবিন চৌধুরী, তিনিও কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন। মেজর আক্তারুজ্জামান, এরকম অনেক নেতা একটু অত্যাচারিত হয়ে তারা বিএনপি ত্যাগ করেছে। তো দর্শক মণ্ডলী, 2024 সালের 1ই আগস্ট ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে যে নিষিদ্ধ করা হয়, এরপরই আসলে এই আন্দোলন আরও তীব্রতর হতে থাকে। জামাত শিবির বুঝে যায় যে শেখ হাসিনার যদি পতন না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ। তারা এই আন্দোলনকে আরও তীব্রতর করে, এজন্যই আসলে শেখ হাসিনার পতন হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।